আমি সুভাষ বলছি। পর্ব ১৯ শৈলেশ দে। ১৯৩১ সাল ৬ই জুলাই। দিনান্তের রং মুছে গেল, কণ্ঠ নীরব হল। তখন দীনেশ যে দুটো চিঠি লিখেছিলেন, এবার তার কথা তোমাকে বলবো মল্লিকা। স্নেহের ভাইটি, তুমি আমাকে চিঠি লিখিতে বলিয়াছ, কিন্তু লিখিবার সুযোগ করিয়া উঠিতে জীবন সন্ধ্যা হইয়া আসিল। যাবার বেলায় তোমাকে আর কি বলিব, শুধু এইটুকু বলিয়া আজ তোমাকে আশীর্বাদ করিতেছি, তুমি নিঃস্বার্থপর হও, পরের দুঃখে তোমার হৃদয়ে করুণার মন্দাকিনী ধারা প্রবাহিত হোক। আমি আজ তোমাদের ছাড়িয়া চলিয়া যাইতেছি বলিয়া দুঃখ করিও না ভাই। যুগ যুগ ধরিয়া এই যাওয়া আশাই বিশ্বকে সজীব করিয়া রাখিয়াছে, তাহার বুকের প্রাণস্পন্দনকে থামিতে দেয় নাই। আর কিছু লিখিবার নাই। আমার অশেষ ভালোবাসা ও আশিস জানিবে। তোমার দাদা। আলিপুর সেন্ট্রাল জেল, 5টা সন্ধ্যা, 6/7/1931। মা, তোমাদের সঙ্গে আর দেখা হইবে না, কিন্তু পরলোকে আমি তোমার জন্য অপেক্ষা করিব। তোমার কিছুই কোনোদিন করিতে পারি নাই। সে না করা যে আমাকে কতখানি দুঃখ দিতেছে তাহা কেহই বুঝিবে না, বুঝাইতে চাইও না। আমার যত দোষ, যত অপরাধ দয়া করিয়া ক্ষমা করিও। তোমার ভালোবাসা ও প্রণাম জানিবে। তোমার নসু। ১৯৩১ সাল ৬ই জুলাই। প্রহরে প্রহরে রাত্রি এগিয়ে চলেছে, থমথমে রাত্রি। ১-২ নম্বরের ওয়ার্ডের রাজনৈতিক বন্দিমহলে সেদিন কেউ ঘুমিয়ে নেই। সবাই জেগে রয়েছে প্রচণ্ড একটা দুর্নিবার জ্বালা বুকে নিয়ে। সহকর্মী দীনেশ, কবি, লেখক, শিল্পী, দার্শনিক দীনেশ, সাম্রাজ্যবাদী শাসকদের প্রতিহিংসার বলি হিসাবে শুরু না হতেই তার জীবনের শেষ প্রহর ঘনিয়ে এলো। এমনি করে আরও কতজনকে যেতে হবে কে জানে। তা বলে এ অন্যায় আমরা কিছুতেই মুখ বুজে সহ্য করব না। ওদের সবাইকে এর জন্য প্রায়শ্চিত্ত করতে হবে নিজের রক্ত বিনিময়ে। দীনেশকে হত্যার প্রতিশোধ আমরা নেবই। ৭ই জুলাই ১৯৩১ সাল। পূব আকাশে রং ধরেছে, অন্ধকার ফিকে হয়ে আসছে একটু একটু করে। দীনেশ ঘুমিয়ে আছেন, সারা মুখে তাঁর নিরুদ্বেগ জীবনের সুপ্ত প্রশান্তি। কোথাও তার মধ্যে এতটুকু মালিন্য নেই। হঠাৎ কি শুনে ঘুম ভেঙে গেল দীনেশের। তালে তালে পা ফেলে কারা যেন এদিকেই এগিয়ে আসছে একটু একটু করে। স্পষ্ট তাদের পায়ের শব্দ ভেসে আসছে, গট 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 গট। দেখতে দেখতে দীনেশের সারা মুখে ফুটে উঠল এক টুকরো রহস্যময় হাসি। এ সময়ে কারা যে অমন করে এগিয়ে আসছে সে কথা তাঁর অজানা নয়, লগ্ন সমাগত। এবার যেতে হবে। গুড মর্নিং সার্জেন্ট। অগ্রগামী শ্বেতাঙ্গ সার্জেন্টটিকে লক্ষ্য করে শুভেচ্ছা জানালেন দীনেশ। 1 মিনিট প্লিজ, একটা চিঠি পেয়েছি, তার জবাবটা লিখে রেখে যেতে চাই। তাড়াতাড়ি একটা কাগজ এনে সঙ্গে সঙ্গে দীনেশ লিখে চললেন তার জীবনের শেষ চিঠি। আলিপুর সেন্ট্রাল জেল, ৭/৭/১৯৩১, প্রত্যুষে, কলিকাতা। বৌদি, এইমাত্র তোমার চিঠিখানা পাইলাম। আমার জীবন কাহিনী জানাইবার সুযোগ হইল না। কি বা জানাইব বলো? আমার সকল কথাই তো তোমাদের বুকে চিরকাল আঁকা থাকিবে। তুচ্ছ কালির আঁচড় কি তাহাকে আরও উজ্জ্বল করিয়া তুলিতে পারিবে? আমার যত অপরাধ ক্ষমা করিবে। এ জন্মের মতো বিদায়। ভালোবাসা ও প্রণাম জানিবে, তোমার ঠাকুরপো। এই নাও। চিঠিটা সার্জেন্টের হাতে তুলে দিলেন দীনেশ। প্লিজ এটা তুমি অফিসে জমা দিয়ে দিও। চলো, এবার আমি প্রস্তুত। কিছু দূর গিয়েই এক জায়গায় গোল হয়ে দাঁড়ালো রক্ষী বাহিনী। সামনেই স্নানের জায়গা, বন্দীকে স্নান করানো হবে, তাই নিয়ম। স্নান করতে হবে বুঝি? হাসলেন দীনেশ। কি আশ্চর্য, নতুন পোশাকও রয়েছে দেখছি। ভড়ংটুকু দেখছি ঠিকই আছে। ঠিক আছে, তুমি
আমার চশমাটা ধরো সার্জেন্ট, আমি স্নান সেরে নিচ্ছি। না না, কাউকে সাহায্য করতে হবে না, আমি একাই পারবো। মনের আনন্দে গায়ে জল ঢালতে ঢালতে অজ্ঞাতেই কখন সূর্যস্তব মূর্ত হয়ে উঠল দীনেশের কণ্ঠে। ওং জবা কুসুম শঙ্কাশং কাশ্যপেয়ং মহাদ্যুতিম ধন্বন্তরিং সর্বপাপগ্নং প্রণতস্মি দিবাকরম। অবাক হয়ে তাকিয়ে রইলেন শ্বেতাঙ্গ সার্জেন্টটি। বন্দি জীবনে ফাঁসি তিনি কম দেখেননি, কিন্তু এই লোকটি যেন সব দিক থেকেই ব্যতিক্রম। যে কন্ডেম সেলের নাম শুনলে পর্যন্ত কয়েদিরা ভয়ে আতঙ্কে শুকিয়ে আধখানা হয়ে যায়, দিনের পর দিন সেখানে বাস করেও এই লোকটি কত নিশ্চিন্ত, কত নির্বিকার। বরং এই কমাসে তার দেহের ওজন আগেকার তুলনায় অনেকটাই বৃদ্ধি পেয়েছে। এই যে বিশ্বাস করাও শক্ত, এ বয়সে মৃত্যুকে জয় করার মতো এত বড় শক্তি উনি পেলেন কি করে? তোমার ভয় করে না ইয়ং ম্যান? সার্জেন্টের সারা মুখে কোমল অনুভূতি। ভয়? হা হা করে হেসে উঠলেন দীনেশ। কিসের ভয়? আমাদের গীতায় কি বলেছে জানো? বাসাংসি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহান্তি নরহ পরাণি তথা শরীরানি বিহায় জীর্ণা নান্নানি সংজাতি নবানি দেহি। অর্থাৎ মনুষ্য যেমন জীর্ণ বস্ত্র পরিত্যাগ করিয়া নতুন বস্ত্র গ্রহণ করে, সেইরূপ আত্মা জীর্ণ শরীর পরিত্যাগ করিয়া অন্য নতুন শরীর পরিগ্রহ করে। তাহলে ভয় কিসের? এ দেহ পরিত্যাগ করে আবার আমি নতুন দেহ ধারণ করে আসব, আবার তোমার সঙ্গে আমার দেখা হবে। আমার সঙ্গে দেখা হবে? সার্জেন্ট অবাক। কোথায় দেখা হবে? বোধ হয় এখানেই। কে বলতে পারে, হয়তো সেদিনও তোমাকেই এই অপ্রিয় কাজটার ভার নিতে হবে। কথাটা বলেই হেসে উঠলেন দীনেশ। নিশ্চিন্ত নিরুদ্বেগ জীবনের প্রাণ খোলা হাসি। সে হাসিতে কোনো খাদ নেই। যা হোক, আমার হয়ে গেছে। স্নান শেষে পোশাক পরিচ্ছদ পরে নিয়ে হাসতে হাসতেই বললেন দীনেশ, এবার যাওয়া যেতে পারে। আমি প্রস্তুত। লেটস হ্যাভ আওয়ার পার্টিং কিসেস। সার্জেন্ট ধীর বলিষ্ঠ পদে ফাঁসির মঞ্চের ওপর উঠে দাঁড়ালেন দীনেশ। কোনো ক্ষোভ নেই, কোনো শঙ্কা নেই, কোনো ভয় নেই। কিসের ভয়? শহীদ প্রমোদ চৌধুরী ও অনন্তহরি মিত্রের পদস্পর্শে ধন্য এই ফাঁসি মঞ্চ তো তার কাছে তীর্থভূমি। তাহলে ভয় কিসের? তোমার কিছু বলার আছে বন্দি? প্লিজ স্টপ। আমাদের বলার অধিকার যে কারা কেড়ে নিয়েছে সে কথা তো তোমরা ভালো করেই জানো। তাহলে কি লাভ এসব মিথ্যে ফর্মালিটি দেখিয়ে? ডু ইয়োর ডিউটি, আই এম রেডি। মুখের উপর জবাবটা ছুঁড়ে দিতেই দীনেশ সহসা বজ্রকণ্ঠে উচ্চারণ করলেন, বন্দে মাতরম। নিমেষে একটা ঝড় বয়ে গেল যেন গোটা জেলখানার উপর দিয়ে। সঙ্গে সঙ্গে শত শত হাজার হাজার আটক রাজনৈতিক বন্দী ধ্বনি তুললেন, বন্দে মাতরম, বন্দে মাতরম, শহীদ দীনেশ গুপ্ত জিন্দাবাদ। তাদের সঙ্গে সুর মেলালো সাধারণ কয়েদির দল, দীনেশ গুপ্ত জিন্দাবাদ, দীনেশ গুপ্ত জিন্দাবাদ। একই ধ্বনি উঠল জেল গেটের বাইরে অপেক্ষমান হাজার হাজার জনতার কণ্ঠে, দীনেশ গুপ্ত জিন্দাবাদ। সে সুর মিলিয়ে গেল দূর থেকে দূরান্তরে। সেখানেও আবাল বৃদ্ধ বনিতার কণ্ঠে রব উঠল, দীনেশ গুপ্ত জিন্দাবাদ। দেখতে দেখতে বন্ধ হয়ে গেল কোর্ট কাছারি, অফিস আদালত, ট্রাম বাস, স্কুল কলেজ, দোকানপাট, সব কিছু। সবার মুখে একই কথা, একই রব, দীনেশ গুপ্ত জিন্দাবাদ। বিকেলে লক্ষ লক্ষ লোক জমায়েত হলো মনুমেন্টের নিচে। তাদের মুখেও সেই একই শপথ, দীনেশ গুপ্তকে আমরা কোনোদিনই ভুলব না, দীনেশ গুপ্ত জিন্দাবাদ, দীনেশ গুপ্ত জিন্দাবাদ। লক্ষ লক্ষ বাঙালির ভাষা রূপ পেল ডেইলি অ্যাডভান্সের পাতায়। বড় বড় অক্ষরে তারা শিরোনামা দিলেন, ডন্টলেস দীনেশ ডাইজ অ্যাট ডন। আরও এক ধাপ এগিয়ে গেল মাসিক ব্রেণু পত্রিকা। নিমেষে তাদের হাজার হাজার কপি। দীনেশ সংখ্যা কোথায় উড়ে গেল কর্পূরের মতো। ফলে রাজরোষ। দীনেশ সংখ্যা চলবে না, ওটা বেআইনি, অবিলম্বে ওটা বন্ধ করো। নতুন দৃষ্টান্ত স্থাপন করলেন কলকাতা কর্পোরেশন। সরকারি ভ্রুকটি উপেক্ষা করেই
তারা এক প্রস্তাব পাস করলেন দীনেশ গুপ্তর স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে। সংবাদপত্র থেকেই তার বিবরণ এখানে তুলে দিচ্ছি। দীনেশ গুপ্তের প্রতি শ্রদ্ধাঞ্জলি। কর্পোরেশনের সভা স্থগিত। সিও আদর্শের অনুসরণে জীবন উৎসর্গকারী দীনেশ গুপ্তের ফাঁসিতে দুঃখ প্রকাশ করিয়া গতকল্য বুধবার কলিকাতা কর্পোরেশনের একটি প্রস্তাব গৃহীত হইয়াছে এবং তাহার স্মৃতির প্রতি শ্রদ্ধা প্রদর্শনার্থ কর্পোরেশনের সভা আগামী শুক্রবার পর্যন্ত স্থগিত রহিয়াছে। প্রস্তাবটি সম্পর্কে মেয়র ডাক্তার বিধান রায় বলেন, হাইকোর্টের বিচারপতি মিস্টার বার্কল্যান্ড রায়ে বলিয়াছেন যে তাহার মতে এই যুবক আত্মস্বার্থ বা প্রতিহিংসা চরিতার্থ করিবার জন্য এই কার্য করে নাই। প্রকৃতপক্ষে বিচারপতি বার্কল্যান্ড ইতিহাসের রায় দিয়া লিখিয়াছেন, ইতিহাসে আমরা অনেক কাহিনী পাঠ করিয়াছি, যাহারা একসময় এরূপ কার্যের জন্য দণ্ডিত হয়, পরবর্তীকালে তাহারাই আত্মোৎসর্গকারী বীর বলিয়া পূজা পায়। সুতরাং এই যুবক তাহার আদর্শের অনুসরণে যে অবিচলিত সাহস দেখাইয়াছে, আসুন আমরা সকলে তৎপ্রতি শ্রদ্ধা প্রদর্শন করি। সকলে দণ্ডায়মান হইয়া প্রস্তাবটি গ্রহণ করেন। This corporation records its sense of grief at the execution of Dinesh Chandra Gupta, who sacrificed his life in the pursuit of this ideal. The Corporation of Calcutta, 8th July 1931. একই দৃষ্টান্ত দেখালেন হাওড়া মিউনিসিপ্যালিটি। তাদের প্রস্তাবে বলা হলো, that this meeting records his deep sense of sorrow at the lamentable execution of Saint Dinesh Chandra Gupta, and while sharing the profound grief with the members of the bereaved family, prays to the Almighty that the soul of the departed great may rest in everlasting peace. The Howrah Municipal Office, 7th July 1931. অত্যন্ত মর্মস্পর্শী একটি রচনা প্রকাশিত হলো আনন্দবাজার পত্রিকার সম্পাদকীয় কলমে। তাতে বলা হলো, 20 বছরের বালক দীনেশ ফাঁসি কাষ্ঠে প্রাণ দিলেন। কৌতূহলী বালক যেমন নতুন খেলনা ব্যাঘ্র বাহু বাড়াইয়া গ্রহণ করিয়া ললায়িত হয়, অসীম রহস্যময় মৃত্যুর সহিত মুখোমুখি দাঁড়াইয়া তাহার তেমনি স্বাদ হইয়াছিল। মাতা পিতা স্নেহশীলা ভাতৃজায়া সকলকে সে এই বলিয়া প্রবোধ দিতে চেষ্টা করিয়াছে, মৃত্যু ভয়ঙ্কর নহে, সে মরণমালা। মরণমালা গলায় পড়িয়া মরণজয়ী জীবনের জয় উল্লাসে চলিয়া গেল। অনেকে মনে করিয়াছিল অন্তত প্রাণ ভিক্ষা দিয়া গভর্নমেন্ট জনমতের প্রতি কথোচিত শ্রদ্ধা প্রদর্শন করিবেন। হাইকোর্টের বিচারপতি বার্কল্যান্ডের মন্তব্যে এই আশা দৃঢ় হইয়াছিল। কিন্তু চরম দণ্ডের অন্যথা করিতে গভর্নমেন্ট স্বীকৃত হইলেন না। অসহায় জাতি তদপেক্ষা নিরুপায় মাতার অশ্রুসিক্ত আবেদন ব্যর্থ হইল। দীনেশ বাঁচিল না, তাহাকে মৃত্যুর হাত হইতে রক্ষা করা গেল না। হে দক্ষিণ নৈরাশ্যের দীর্ঘশ্বাস একটা জাতির পঞ্জর পিঞ্জর কাঁপাইয়া শূন্যে বিলাইয়া গেল। কম্পিত অধরষ্টে কি কথা মৌন রহিয়া গেল, বোঝা গেল না। কেহ কি বুঝিবে? এবার মেদিনীপুরের পালা। তাদের এক কথা, আমরা প্রতিশোধ নেব। অলিন্দ যুদ্ধের বীর সেনানী দীনেশ গুপ্তকে মৃত্যুদণ্ডাজ্ঞ দেবার চরম প্রতিশোধ আমরা নেব। প্রতিশোধ তারা সত্যিই নিয়েছিল মল্লিকা। শাসকদের বুকের রক্তে গোটা মেদিনীপুরটাকেই বুঝি সেদিন তারা লালে লাল করে দিয়েছিল। তবে শেষ পর্যন্ত কিন্তু তারা দীনেশের ফাঁসি পর্যন্ত আর অপেক্ষা করতে পারেনি। তার আগেই তারা দুর্বার বেগে ঝাঁপিয়ে পড়েছিল বৈশাখী ঝড়ের মতো। প্রথম টার্গেট পেডি, ব্রিটিশ দম্ভের কুখ্যাত প্রতীক জেলাশাসক জেমস পেডি। কি করেনি সেদিন এই জেমস পেডি? আইন অমান্য আন্দোলনে ধৃত পুরুষদের বেত্রাঘাতে জর্জরিত করা, মেয়েদের উলঙ্গ করে থুতু দেয়া, যখন তখন জেলে ঢুকে বন্দীদের ওপর বেপরোয়া লাঠি চার্জ করা, কি করতে সে বাকি রেখেছিল? সেদিনের সেই পৈশাচিক অত্যাচারের কাহিনী শুনলে আজও বোধহয় তোমরা ঘৃণায় শিউরে উঠবে। জানি একথা বিশ্বাস করতে তোমার মনে কিছুটা সংশয় জেগেছে, কারণ ইতিহাস পড়েছ যে ইংরেজ বীরের জাত।
তদুপরি নারী সম্মান রাখতে তাদের জুড়ি নেই। আরও পড়েছ বুড়ি বালামের তীরে নিহত বিপ্লবী বাঘা যতীনকে টুপি খুলে শ্রদ্ধা নিবেদন করেছিল স্বয়ং পুলিশ কমিশনার চার্লস টেগার্ট। সুতরাং ইংরেজ বীরের জাত না হয়ে যায় না। সে ভণ্ডামি মল্লিকা, সে ভণ্ডামি। ইংরেজ আর কিছু না জানলেও পাবলিসিটির ভরংটুকু বেশ ভালো করেই জানে। তাই ক্ষুব্ধ দেশবাসীর কাছ থেকে বাহবা নেওয়ার জন্য সেদিন এই শোটুকু দেখানো তার প্রয়োজন ছিল। নইলে যে চার্লস টেগার্ট সেদিন টুপি খুলে নিহত বাঘা যতীনকে শ্রদ্ধা জানিয়েছিল, সেই আবার চট্টগ্রামের বীর বিপ্লবীদের আশ্রয় দেওয়ার অপরাধে শ্রদ্ধেয়া সুহাসিনী গাঙ্গুলিকে ক্রমাগত চড় মেরে মেরে জখম করেছিল। এই জ্বলন্ত সত্যকে তো আর অস্বীকার করার কিছু নেই। আরও প্রমাণ, বাংলাদেশের প্রথম মহিলা স্টেট প্রিজনার ননিবালা দেবী। স্বীকারোক্তি আদায়ের জন্য সেদিন সুসভ্য ইংরেজ সরকারের পুলিশ এই নিষ্ঠাবতী বিধবা মহিলাকে সম্পূর্ণ বিবস্ত্র করে তার দেহের অভ্যন্তরে লঙ্কা বাটা ঢুকিয়ে দিয়েছিল। অপরাধ মারাত্মক। বিপ্লবী রামচন্দ্র মজুমদার হঠাৎ গ্রেপ্তার হয়ে গেছেন, কিন্তু তার রিভলভারটা কোথায়? তিনি লুকিয়ে রেখে গেছেন এই রিভলভারটা। ওটা এখনই চাই। অসাধ্য সাধন করলেন ননিবালা দেবী। রামবাবুর স্ত্রী সেজে সোজা তিনি জেলে গিয়ে দেখা করলেন তার সঙ্গে। এক পাকে সব কিছু জেনে নিয়ে তারপরেই তিনি অবশেষে একদিন ধরা পড়লেন ননিবালা দেবী। তারপরেই শুরু হলো ওই অকথ্য নির্যাতন। এবার তুমিই বলো যে পৃথিবীর অন্য কোন রাষ্ট্রে এ ধরনের পাশবিকতার কোনো নজির আছে? যে দক্ষিণ আফ্রিকা, পর্তুগিজ বা রোডেশিয়া সরকারের বিরুদ্ধে তোমাদের কণ্ঠ প্রতি মুহূর্তে সোচ্চার হয়ে ওঠে, তাদের পক্ষেও কোনোদিন এতখানি কুৎসিত নির্যাতন সম্ভব হয়েছে কি? ইংরেজের পক্ষে কিন্তু সম্ভব হয়েছিল। বীরের জাত কিনা? যাক, পেডির কথাতেই ফিরে যাই। অত্যাচারে, উৎপীড়নে, আঘাতে, অপমানে গোটা জেলাটাকে শ্মশানে পরিণত করেই কিন্তু থামল না পেডি। সেই সঙ্গে শোনা গেল তার সদম্ভ চ্যালেঞ্জ, মেদিনীপুরকে এমন শিক্ষা দেব যা সে কোনোদিনই ভুলতে পারবে না। বটে, সঙ্গে সঙ্গে গর্জে উঠল দীনেশের নিজের হাতে গড়া বিভির মেদিনীপুর শাখার বিপ্লবী তরুণবৃন্দ। আমাদের শিক্ষা দেবে, দেখা যাক কে কাকে শিক্ষা দেয়। রইল চ্যালেঞ্জ। সারা বাংলা, সারা ভারত, সারা বিশ্ব এবার তাকিয়ে দেখুক যে আমরা মেদিনীপুরের ছেলেরা আমাদের দীনেশদার প্রতি চরম দণ্ডাদেশের প্রতিশোধ নিতে পারি কিনা। তাকিয়ে দেখুক যে আমরা গুরু প্রণামী দিতে জানি কিনা। হিসেব আমাদের অত্যন্ত সোজা, লাইফ ফর লাইফ, ব্লাড ফর ব্লাড, এছাড়া অন্য কোনো হিসেব আমাদের জানা নেই। লাইফ ফর লাইফ প্রমাণ মিলল 1931 সালের 7ই এপ্রিল, দীনেশের ফাঁসির 3 মাস আগেই। সেদিন পেডি এসেছে মেদিনীপুর জেলা স্কুলের একটি শিক্ষা প্রদর্শনীর আমন্ত্রণে। সন্ধ্যা উতরে গেছে। পেডি একটার পর একটা ছবি দেখে চলেছে হ্যারিকেনের স্তিমিত আলোকে, সঙ্গে আরও 2জন পদস্থ রাজপুরুষ। হঠাৎ গুলির শব্দ, দাম 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 দাম, পরপর 6 বার। শুরু হলো হইচই, চেঁচামেচি আর চিৎকার। আশ্চর্য, এত সশস্ত্র প্রহরী, এত লোকজন, তার মধ্যে কিনা এই কাণ্ড। ধরো শিগগির, ধরো ওদের। কাকে ধরবে? কোথায় কে? আশ্চর্য, কেউ নেই। কাজ শেষ করে কখন যে মেদিনীপুরের ওই দুর্ধর্ষ তরুণ বিমল দাশগুপ্ত আর জ্যোতিজীবন ঘোষ দিব্যি হাওয়ায় মিশে গেলেন, কেউ তা টেরই পেল না। পরদিনই সে খবর বেশ বড় বড় অক্ষরে প্রকাশিত হলো সংবাদপত্রের পাতায়। মেদিনীপুরের জেলা ম্যাজিস্ট্রেটকে গুলি, স্কুল গৃহের মধ্যে মিস্টার পেডি আহত। মেদিনীপুর 7ই এপ্রিল, মেদিনীপুরের জেলা ম্যাজিস্ট্রেট মিস্টার জেমস পেডি সিআইআই এর উপর মেদিনীপুরে স্কুল ভবনের মধ্যে 6 বার গুলি নিক্ষিপ্ত হয়। মিস্টার পেডি শিকার হইতে সন্ধ্যাকালে শহরে প্রত্যাবর্তন করেন। তিনি সন্ধ্যা 7 ঘটিকার সময় শিক্ষা পরিদর্শনের জন্য স্থানীয় স্কুল ভবনে গমন করেন। ওই সময়ে প্রদর্শনী ঘরের মধ্যে তাহার উপর গুলি বর্ষিত হয়। 3টি গুলি তাহার পৃষ্ঠদেশে বিদ্ধ হয়,
2টি গুলি তাহার বাহুতে বিদ্ধ হইয়া আছে, একটি গুলি তাহার তলপেট ভেদ করিয়া গিয়াছে। এ খবর 8ই এপ্রিলের। এবার শোনো তার পরদিন অর্থাৎ 9ই এপ্রিলের খবর। মেদিনীপুর, 8ই এপ্রিল। জেলা ম্যাজিস্ট্রেট মিস্টার জেমস পেডি অদ্য অপরাহ্নকাল 5টা 10 সময় মৃত্যুমুখে পতিত হইয়াছেন। গতকাল সন্ধ্যাকালে তিনি গুলির আঘাতে জখম হন। অদ্য দ্বিপ্রহরের পূর্বে তাহাকে দ্বিতীয়বার অস্ত্রোপচার করা হয়। তাহার ফলে আরও 2টি গুলি বাহির করা হয়, কিন্তু অপরাহ্নকালে তাহার অবস্থা অত্যন্ত সংকটজনক হইয়া ওঠে এবং তিনি মৃত্যুমুখে পতিত হন। এ তৎসম্পর্কে কয়েকটি বাড়িতে খানাতল্লাশি করা হইয়াছে এবং কয়েকজনকে গ্রেপ্তার করা হইয়াছে। জ্যোতিজীবন ও বিমল দাশগুপ্ত দুজনেই তখনও পর্যন্ত ধরাছোঁয়ার বাইরে। তবে বেশি দিন নয়, তদন্তের ফলে যথাসময়েই একদিন বিমল দাশগুপ্তের নামটা পৌঁছে গেল পুলিশের কানে। কি করে তা সম্ভব হলো, সংবাদপত্র থেকেই তার বিবরণ এখানে তুলে দিচ্ছি। বিমলদা সাহেবকে মারিয়াছে। পেডি সাহেবের হত্যাকাণ্ড সম্বন্ধে গোয়েন্দা বিভাগ একটি গুরুতর সন্ধানের খোঁজ পাইয়াছে। কলেজিয়েট স্কুলের নিকটস্থ এক বাড়ির এক পরিচারিকার এক অল্পবয়স্ক পুত্র নাকি স্থানীয় লোকদিগকে বলিয়াছে যে বিমলদা সাহেবকে মারিয়া পলাইয়া গিয়াছে। এই যুবকের সন্ধান অজ্ঞাত। খানা তল্লাশিতে অপরাধজনক কিছু পাওয়া যায় নাই। বিমল দাশগুপ্তের পিতার নাম অক্ষয় কুমার দাশগুপ্ত, তাহার বাড়ি বরিশাল। তিনি গত 30 বৎসর যাবৎ এখানে কবিরাজি করিতেছেন। আনন্দবাজার, 23 এপ্রিল 1931। গ্রামে গ্রামে সেই বার্তা রটি গেল কমে। বিমলদা, বিমলদা, বিমল দাশগুপ্ত। কবিরাজ অক্ষয় কুমার দাশগুপ্তের ছেলে বিমল দাশগুপ্ত ওরফে মাখন। ধরো এবার বিমল দাশগুপ্তকে, যে করি হোক তার সিট চাই। কিন্তু কোথায় বিমল দাশগুপ্ত? শহরে সুপরিচিত রঘু গয়লার সঙ্গে তার ছেলে সেজে ততক্ষণে তিনি কলকাতা গিয়ে নানা জায়গা ঘুরে পৌঁছে গিয়েছেন মেটিয়া বুরুজের সেই রাজেন গুহর বাড়িতে, যেখানে রাইটার্স বিল্ডিং অভিযানের বীর অধিনায়ক বিনয় বোস তার জীবনের শেষ কয়েকটি দিন কাটিয়েছিলেন পরম আনন্দে। পিতার স্নেহ ও মায়ের আদরের সংসারে আর যার কপালেই থাক না কেন, বিপ্লবীদের জন্য নয়, বিশেষ করে ফাঁসির রজ্জু যাদের জন্য অপেক্ষা করে রয়েছে, সেই সব পলাতক বিপ্লবীদের জন্য তো নই। সে সাহসী বাই কোথায়? সেদিক থেকে অন্তরের ঐশ্বর্যময়ী সরোজু দেবী ও রাজেনবাবু ছিলেন একটা উল্লেখযোগ্য ব্যতিক্রম। অগ্নিযোগের কত ঘরছাড়া পলাতক বিপ্লবী যে সেদিন তার স্নেহচ্ছায় আশ্রয় নিয়েছিলেন, তার বোধহয় কোনো গুণাগুন্তি ছিল না। যাক, আগের কথায় ফিরে যাই। বিমল দাশগুপ্ত নামটা তুমি ভালো করে লক্ষ্য করো মল্লিকা, নইলে পরে কিন্তু তোমাকে এ নিয়ে অনেকখানি বিভ্রান্ত হতে হবে। কারণ এই বিমল দাশগুপ্ত নামটি নিয়ে অনেক মজারই সৃষ্টি হয়েছিল পরবর্তীকালে। প্রথমে লোম্যান, তারপর সিমসন, সবশেষে পেডি। এখানেই কি শেষ? মোটেও না। সর্বনাশের খেলার এই তো সবে শুরু। এর শেষটাও দেখে নিতে হবে যে